দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেকারত্বের হার 4.5%, কিন্তু শিক্ষিত বেকার অর্থাৎ গ্র্যাজুয়েট হয়েছে এরকম বেকারের সংখ্যাটা আসলে বেশি, 13.5%। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যাটা আসলে বাড়ছে। সরকারি প্রতিষ্ঠান কিংবা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের যে হিসাব আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে প্রতি 3 জনে 1 জন শিক্ষিত বেকার এখন রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েটদের মধ্যে প্রতি 3 জনে 1 জন বেকার। তো এটি কেন হচ্ছে, এর ফলে কী ধরনের প্রভাব আমাদের অর্থনীতিতে বা ভবিষ্যতে কী হতে পারে, এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের লিড রিপোর্টটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর জনাব সাজ্জাদুর রহমান। আজকে স্টুডিওতে তিনি আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করতে উপস্থিত রয়েছেন। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এই যে আপনার স্টোরিতে আসলো যে আমাদের শিক্ষিত বেকারের হারটা আসলে বছর বছর বাড়ছে, তো এটি কেন বাড়ছে একটু যদি বলেন। রাইট, আপনি ঠিকই বলেছেন যে আমাদের ধরেন যে গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখছি যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে প্রতি বছর। আপনি যদি আপনাকে বলি 2010 সালে আমাদের যে ধরেন যে টোটাল বেকারের মধ্যে 4.9% ছিল হচ্ছে শিক্ষিত যারা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলো প্লাস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট সবাই মিলে। তো সেটা কিন্তু দেখেন 2010-এ 4.9 থেকে এখন 2024 শেষে বিবিএস এই গত সপ্তাহে যে ফাইনাল রিপোর্টটা তারা রিলিজ করলো, তো সেখানে আমরা দেখছি যে 13.54% হচ্ছে এই গ্র্যাজুয়েট বেকার। তো আপনি দেখেন যে তো এটা কিন্তু লাস্ট 15 ইয়ার্সে অনেক বেড়েছে। তো এখন কেন বাড়ছে, ধরেন যে এটা প্রতি বছর বাড়ছে আমাদের এভরি ইয়ার। ইউজিসি 2007 সালের হিসাবে 7 লক্ষ গ্র্যাজুয়েট বাংলাদেশ তৈরি হচ্ছে। তো এটা কিন্তু আমরা দেখছি যে 22-এর পরে আরও নতুন ইউনিভার্সিটি হয়েছে, পাবলিক প্রাইভেট। সো এই সংখ্যাটা আসলে 2024-এর রিপোর্ট এখনও পাবলিশ হতে হয়তো আরও 1 বছর লাগবে, সংখ্যাটা আরও বাড়বে, 7.5 লাখ হতে পারে। তো বাড়ছে কেন দেখেন, মেইন কারণ হচ্ছে যে আমাদের ইকোনমি এটা তো আসলে অ্যাবজর্ব করতে পারছে না। এই যে 7 লাখ 7.5 লাখ যে গ্র্যাজুয়েট, তাদের আপনি জবটা প্রোভাইড করতে পারছে না, তাদের প্লেসমেন্ট হচ্ছে না। তো সেটা আসলে কেন হচ্ছে না সেটা আসতে পারে যে আপনি ধরেন যে আমাদের, আপনি জানেন যে আমরা কিন্তু 2009-10 অর্থবছর থেকে দেখি এবং 19 সাল পর্যন্ত এই 10টা বছর কিন্তু বাংলাদেশ একটা হাই গ্রোথে ছিল। আপনি গড়ে জিডিপি 6.5%-এর উপরে গ্রোথ ছিল। তারপরে তো কোভিড অ্যান্ড রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ইকোনমির গ্রোথটা আমাদের স্লো হয়েছে। সো একটা হচ্ছে যে ধরেন যে একটা জবলেস গ্রোথের ব্যাপার আছে। আপনারা যদি কিছু ফিগার দেই যে কেন জবলেস আসলে বোঝা যাবে, দেখেন আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের যদি জিডিপিতে কন্ট্রিবিউশনটা আপনি দেখেন, এটা হচ্ছে 2024-25 অর্থ বছরে ম্যানুফ্যাকচারিংয়ের কন্ট্রিবিউশন ইট ইজ ওভার 35% আমাদের জিডিপিতে। কিন্তু আপনার জব অনলি ধরেন যে এমপ্লয়মেন্ট তারা অ্যাবজর্ব করেছে অনলি 17%। আপনার সিমিলারলি যদি দেখেন সার্ভিস সেক্টরে 51%-এর উপরে জিডিপিতে কন্ট্রিবিউশন, সেখানে কিন্তু জব 37%। ইন্টারেস্টিংলি আবার কৃষিতে এখন কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউশন লেস দ্যান 11%, কিন্তু এখানে আসলে অলমোস্ট 50% এমপ্লয়মেন্ট, এখানে 47 অ্যারাউন্ড এরকমের। তো এই যে দেখেন কৃষিতে কেন বেশি, জিডিপিতে এটার কম এখন কিন্তু বেশি, এটা আসলে মানুষের কাজ নাই। সো এটা ধরেন যে ছদ্ম বেকার বা আন্ডার এমপ্লয়মেন্ট, তারা কিছু একটা করার চেষ্টা করা, সেলফ এমপ্লয়মেন্ট, তো এগুলো আসলে করছে। তো এই যে ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস, যারা আসলে আপনার এই যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের বা এডুকেটেডদের যারা হায়ার করবে, ওই সেক্টরে কিন্তু ওই সেক্টরের যে জিডিপির কন্ট্রিবিউশন তার থেকে আপনি দেখেন কম। তো যেটা বলছিলাম যে 2020 সাল পর্যন্ত যেটা হয়েছে, তারপরে যে কোভিড অ্যান্ড আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে ইকোনমিটা অনেক প্রতিঘাতের মধ্যে আমাদের এক্সচেঞ্জ রেট 85 টাকা বেড়ে 120-22 টাকা হলো, আপনার রিজার্ভ কমে গেল, আপনি ইম্পোর্টের জন্য লোকজন ডলার পেল না, অনেকে এক্সচেঞ্জ রেট থেকে অনেক কোম্পানি 100, 200, 500 কোটি টাকা
700 কোটি টাকা পর্যন্ত শুধু এক্সচেঞ্জ রেট থেকে লস করেছে। তো এইসবের কারণে না প্রাইভেট সেক্টরের আপনি নতুন এক্সপানশন, আপনি নতুন বিনিয়োগ, কেউ নতুন একটা ফ্যাক্টরি, এগুলো আমরা গত কয়েক বছর ধরে, এটা শুধুমাত্র যে গত বছর জুলাই আপরাইজিংয়ের পরে এটা কমেছে সেটা না, এটা কিন্তু তার আগেরও কয়েক বছর ধরে এই জিনিসটা কিন্তু স্পেশালি 22-এর পরে, হ্যাঁ, আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন এই যে ডলারের ক্রাইসিস, এক্সচেঞ্জ রেটে টাকার অবমূল্যায়ন হলো, সো তখন থেকে আসলে এই যে নিউ এক্সপানশনটা এগুলো কিন্তু অলমোস্ট হল্টেড। সো যে কারণে হয়েছে কি যে আপনার নতুন করে এদের এমপ্লয়মেন্টটা হচ্ছে না। এই যে প্রতি বছর 7 লাখ গ্র্যাজুয়েট তৈরি হয়, এর মধ্যে দেখেন আমরা বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি যে কতজনকে আসলে আমাদের ইকোনমি এই অ্যাবজর্ব বা চাকরি দিতে পারে। এই 7 লাখ 7.5 লাখ বের হচ্ছে। তো ওনাদের তথ্য হচ্ছে যে দেখেন এটা তো ভ্যারি করে। তো যদি ইকোনমিতে আপনার ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ পরিবেশ খুব বান্ধব থাকে, যে নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে বা কেউ বড় করছে, সো তাহলেও ধরেন যে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লাখ গ্র্যাজুয়েট তারা অ্যাবজর্ব করতে পারে আমাদের ইকোনমি। সো তার মানে কি 7 লাখ আমরা প্রডিউস করছি, ম্যাক্সিমাম 3 লাখ সব থেকে ভালো মুহূর্তে আপনার চাকরি হতে পারে। তাহলে ওখানেও কিন্তু 4 লাখ গ্যাপ থাকছে। আর নর্মালি যখন স্লো থাকে, ধরেন যে গত কয়েক বছরে আসলে প্রতি বছর 1 লাখ 1.5 লাখ করেও গ্র্যাজুয়েট আপনি চাকরি পেয়েছে কিনা সেটা ডাউট আছে। তার মানে দেখুন একটা হিউজ আমরা আমাদের গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে, কিন্তু তার আসলে আমার ইকোনমির অবস্থাটাই যা, তাতে চাইলেও খুব বেশি তাদের সবাইকে তো না, ইভেন সবাইকে দেওয়া যাচ্ছে না, সম্ভব হচ্ছে না আপনার কথা অনুযায়ী। কিন্তু এখানে কি আরেকটি বিষয় আসে যে ধরুন আমাদের ইউনিভার্সিটিগুলা যেই সাবজেক্টে পড়াশোনা করে আসছে, একটা তথ্য তো আমাদের যদি আপনার জানা থাকে বলবেন যে ইউনিভার্সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, অথবা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এর মধ্যে আসলে কারা একটু পিছিয়ে আছে? এখানে নাম্বার 1 আমরা এটা বিডি জবসের ডেটা, আপনি জানেন যে বাংলাদেশের সব থেকে বড় অনলাইন বেসড জব পোর্টাল তারা। সো তারা তো তাদের হাজার হাজার চাকরির পোস্ট এখানে দেওয়া হয়। সো দে ট্র্যাক তারা কিভাবে আসলে জব মার্কেটের চাহিদাটা হচ্ছে, কোন সেক্টরে হচ্ছে, এই ধরনের বিষয় তারা ট্র্যাক করে। তো তাদের সেরকম একটা তথ্য থেকে আমরা পাচ্ছি যে ধরেন যে 30 বছর বয়স পর্যন্ত দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সংশ্লিষ্ট যে কলেজগুলো থেকে যারা অনার্স মাস্টার্স করছে, তাদের মধ্যে প্রতি 100 জনে 35 জন বেকার থাকছে, তাদের বয়স 30 ইয়ার্স পর্যন্ত। সো 30 ইয়ার্স কিন্তু তার জব মার্কেটে ঢোকার শেষ বয়স। এরপরে কিন্তু আসলে সরকারি চাকরিতে তো নাই, অনেক প্রাইভেটে ফর্মাল চাকরিতে কিন্তু এজ বারটা দেওয়া আছে 30 বছর। সো এরপরে তো দেখেন 30 বছর পর্যন্ত। এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতেও একটা অ্যালার্মিং লেভেলে। আপনি পাবলিক ইউনিভার্সিটি মিনস সরকারি যে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকা, রাজশাহী, চিটাগাং এই ধরনের, প্লাস এখন অনেক জেলাতে বিশ্ববিদ্যালয় আছে আপনি জানেন সরকারি। তো সেখানের এটা হচ্ছে যে প্রতি 100 জন 29%, কিন্তু সেটাও তো অ্যালার্মিং। ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সব থেকে কম, এই 30 ইয়ার্স বয়স পর্যন্ত দেখা যাচ্ছে অনলি 14%, মাত্র 14% কিন্তু এখানে তারা বেকার থাকছে। তো এখানে আসলে সব থেকে বেশি ন্যাশনাল অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে, তারপরে পাবলিক ইউনিভার্সিটি। তো এখন কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হয়, যদিও সেখান থেকে সবাই যে গ্র্যাজুয়েট হয় তা না, কিন্তু সেখান থেকে যারা, তাদের জব মার্কেটে তাদের অবস্থা কেমন? তারা কি খুব বেশি বেকার কেমন থাকছে? তাদের ক্ষেত্রে এটার ধরেন যে আলাদাভাবে আমরা ডেটা এটা পাইনি যে কারিগরির থেকে যারা আসে, বাট ইউজুয়ালি যারা এক্সপার্ট বা সেক্টরের লোকজন, যারা এমপ্লয়ার, যারা চাকরিদাতা, তো এখানে কিন্তু ধরেন যে যারা কারিগরি থেকে আসছে, সেটা আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ধরেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার অর এনি ফিল্ড থেকে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আপনি লেদার টেকনোলজি আছে, সিরামিক্স আছে, আপনি দেখবেন। সো এই ধরনের বিষয়গুলো থেকে আসলে যারা আসে তাদের কিন্তু বসে থাকতে হয় না। আপনি এখানে ইন্টারেস্টিং তথ্য, কি দেশের বাইরেও তাদের চাহিদা আছে? অবশ্যই দেশের বাইরেও চাহিদা আছে। আপনার এই তথ্যের সাথে আর একটু যোগ করি, আমরা রিপোর্টে আমি শুরুর দিকেই এটা ছিল যে যেখানে শিক্ষিত বেকারের হার অ্যালার্মিংলি বাড়ছে প্রতি বছর, সেখানে কিন্তু যারা আসলে একদম শিক্ষিত না বা প্রাইমারি লেভেলে পড়েছে, প্রাইমারি স্কুলে, এদের বেকারত্বের হার মনে করেন যে এই 24 সাল শেষে বিবিএসের ডাটা, লেবার ফোর্স সার্ভে 1.25%।
যেখানে আপনার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের জন্য 17.5%। সো এখানে কোশ্চেন আসতে পারে যে এদেরটা আসলে কেন কম। এটা 1% কম ছিল, এবার একটু বেড়েছে। আপনি জানেন গত কয়েক বছরেই আমাদের তো অনেক ধাক্কা অন্যান্য খেয়েছে। সেক্টরের সাথে এখানেও বেড়েছে। তো এটার মূল কারণ হচ্ছে যে এরা তো ধরেন যে আমাদের ইকোনমি অনেকটা ইনফর্মাল সেক্টর ড্রিভেন। আপনি দেখবেন যে এরা কিছু না পারলে একটা রিক্সা নিয়ে বের হয়ে যায়, ভাড়া রিক্সা নিয়ে বের হয়ে যায়, কৃষিকাজে যুক্ত হয়, বা ধরেন যে এই যে রাস্তাঘাটে দোকান, ফুটপাথ, হকারি, সো বিভিন্ন ধরনের কাজে আসলে তারা ইনভলভ হয়ে যায়। এদের মধ্যে আসলে আর এদের কাজ ছাড়া তো এরা চলতেও পারে না। এরা হচ্ছে যে প্রতিদিনের আয়ের উপরেই তাদের আসলে নিজেদের এবং ফ্যামিলির কিন্তু আসলে জীবন ধারণ এটা নির্ভর করে। তো আমাদের যেটা শিক্ষিতদের মধ্যে যেটা দেখা যায় যে কেউ আসলে বিএ পাস কোর্স করেছে, সো সে আসলে একটা গার্মেন্টসে চাকরি করবে বা একটা ছোট চাকরি করবে, সেটা অনেক সময় তারা করতে চায় না। এই যে মাইন্ডসেটের কারণেও আসলে, কারণ আমাদের পড়ালেখাটা আসলে কেউ বিএ এমএ পাশ করলেই সেটা চাকরিতে নিবে সেরকম তো কোনো কারণ নাই, তাই না? যিনি নেবেন তার তো পারপাস সার্ভ হতে হবে। ইয়েস, তার পারপাসটা তো সার্ভ হচ্ছে না। আর যেটা আপনি জানেন যে যারা এমপ্লয়াররা, মালিকরা, এরা বলে থাকে যে তারা লোক খোঁজে, কিন্তু লক্ষ লক্ষ লোক চাকরি খোঁজে। হ্যাঁ, চাকরি খোঁজে কিন্তু তারা কাজের লোক খোঁজে। কথাটা হচ্ছে যে এই যে আমাদের বললাম যে অনার্স মাস্টার্স পাস করে যে তারা জব মার্কেটের জন্য রেডি হচ্ছে, এখন ওই কোম্পানির মালিকরা বলে যে আচ্ছা ওই স্টুডেন্টটা কি জানে, আমরা যে তারা চাকরি দিব, একটা সেটা কমার্শিয়াল হোক, সেটা মার্চেন্ডাইজিং হোক, গার্মেন্টসের কথা যদি ধরি, যে কোনো চাকরির ক্ষেত্রে, ইভেন ধরেন যে জার্নালিজমের ক্ষেত্রে, তো নতুন চাকরির ক্ষেত্রে, তো এই দেওয়ার ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্লাইড বা ফাংশনাল যে নলেজটা সারা পৃথিবীতে হয় কি, আপনি ধরেন যে স্কুল লেভেল থেকেই এটা টিচাররাই হাই স্কুল লেভেল থেকে তারা দেখে যে আচ্ছা স্টুডেন্টদের কোনটার প্রতি ন্যাক আছে, কে কি করতে চায়। সবাইরে এখানে বিএ এমএ পাশ করানোর তো কোনো দরকার নাই, এটা পৃথিবীর কোথাও হয় না। বাংলাদেশের মতো এত বিএ এমএ পাশ করা এটা পৃথিবীর কোথাও নাই। ইভেন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে সেখানে যদি আপনার অনার্স পাশ করে কোনো একটা সাবজেক্ট থেকে 1000, মাস্টার্সের জন্য সিট 200 মাত্র। অনার্স পাস করে 2-3 হাজার, মাস্টার্সে মাত্র 200। এখানে যারা টপ স্কোরার শুধুমাত্র তারাই মাস্টার্স করতে পারবে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের খুব কাছে। কারণ মাস্টার্স এখানে যারা করবে তারা আরও হায়ার লেভেলে যাবে, ধরেন যে টিচিংয়ে যাবে, রিসার্চে যাবে, গবেষণায় যাবে, বিভিন্ন ধরনের। কিন্তু কেউ একটা চাকরি করবে, তার তো ভাই অনার্সের পরে, গ্র্যাজুয়েশনের পরে তার তো কিছু দরকার নাই তার জন্য মাস্টার্স, বিকজ তার এটা কাজের ক্ষেত্রে এটা কোনো কাজে আসবে না, এটা ওয়েস্ট অফ টাইম। তো আমাদের এখানে এখনও মনে করেন যে এই যে মাইন্ডসেটটা এমন যে সবারই মাস্টার্স করতে হবে। এবং আপনি খুবই ইন্টারেস্টিংলি ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির কথা যেটা আসলো, যে বের হচ্ছে 10-12 বছর তার পড়াশোনা বা আরও অনেক লম্বা সময় যে পড়াশোনা হলো, ফাইনালি বের হওয়ার পরে উনি তার যে শিক্ষাটা এটা কোথাও কাজে লাগছে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট বের হওয়ার পরে তার এই শিক্ষাটা বাস্তব জীবনের যেই এখন ট্রেড যেখানে আছে, যেখানে আসলে লোক প্রয়োজন, তাদের এই চাহিদার সঙ্গে এই শিক্ষার আসলে খুব একটা মিল নেই। যেটি আমাদের ওই যে আপনি যেটি একটু আগেই বললেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বারবার বলছেন, সরকারের কাছে তারা বহুবার বলেছেন যে শিক্ষাটা এমন হতে হবে যাতে ইন্ডাস্ট্রির চাহিদার সঙ্গে এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা, তারা এই সব সময় এটার একটা সমন্বয়ের কথা বলে আসছেন, দীর্ঘদিন ধরে হচ্ছে না। আসলে কেন হচ্ছে না এই আলোচনাটা বহুদিন ধরে, কেন আমরা পারছি না? রাইট, এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় অনেক সময় লেখালেখিও হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, একদমই হচ্ছে না। যে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে রিলেশনশিপ, সেটা পৃথিবীর অনেক দেশে অনেক ইউনিভার্সিটিতে আছে। আপনি ফার্স্ট সেকেন্ড ইয়ারের মধ্যেই আপনি ধরেন যে 3 মান্থস 6 মান্থসের একটা ইন্টার্নশিপ দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তো এটা যাতে হচ্ছে যে ওই যে অ্যাপ্লাইড সেন্সটা, তার একটা যে আপনার ফার্স্ট হ্যান্ড যে তার একটা অভিজ্ঞতা যে কিভাবে কাজ হয়, যার যেটা ইন্টারেস্ট হয়। সো এইভাবে কিন্তু ধরেন যে এখানে যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে, একইভাবে আমাদের যে শিল্প কলকারখানার মালিক তাদের আসতে হবে। এখানে সরকারের থাকতে হবে ফ্যাসিলিটেটর হিসেবে, যে সরকারের এটা আসলে লিড দিতে হবে যে ইউনিভার্সিটি
বা আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে এটার অবস্থা সব থেকে খারাপ। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে তাও ধরেন যে এক ধরনের কোয়ালিটি আছে, সব জায়গাতে না থাকলে কিছু ইউনিভার্সিটিতে মনে করি যে এখানে যেহেতু রিক্রুটমেন্টে আপনার সিলেকশনটা হয় যে বেটার স্টুডেন্টরা সে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই পড়তে চায়, এখানে একটা কম্পিটিশন হয়, সো এখানে যারা চান্স পায় ধরে নিতে হবে যে এরা আসলে ভালো, এদের এক ধরনের কোয়ালিটি আছে। বাট ইভেন দেন মনে করেন যে অনেক সময় দেখা যায় যে তারা এই অনার্স মাস্টার্সের পরে অনেক সাবজেক্টের গ্র্যাজুয়েটই বের হয় অনেকটা ডাল হয়ে, তারা যা 11-12 পর্যন্ত যা শিখতো তারা সেটা ভুলে যায়। তো আপনারা ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশনশিপ এটা ধরেন যে এটা আসলে খুবই আর্জেন্ট এই বিষয়টা। ওই যে বললাম যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তার জন্য একটা ইন্ডাস্ট্রিতে 3 মান্থসের জন্য হলে অ্যাটলিস্ট, বা এটা 1 মাসের জন্য হতে পারে। সো এটা ধরেন যে তার একটা নলেজ, তার একটা ইন্টারেস্টও হতে পারে। আজকে আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে আপনি যেটা বললাম যে ফ্যাক্টরির মালিকরা লোক খোঁজে বাট লোক পায় না, কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু আপনি চাকরির একটা অ্যাপ্লিকেশানে তারা অ্যাপ্লাই করে থাকে। আবার এরা কিন্তু বাইরে থেকে লোক আনে, স্কিলের লোক আনতে বাধ্য হয়। এই ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, আপনি ফিলিপিনো অনেক লোকজন তারা কিন্তু বড় সিনিয়র পজিশনগুলোতে কাজ করে। এটা আমাদের এখন অনেকেই বলে যে না বুঝে বলে থাকে যে বিদেশিরা কাজ করে। তো আমাদের ফ্যাক্টরির মালিকরা তো ভাই এরা মানে দেশপ্রেমিক না সেটা তো না, তারা ভালোবেসে বিদেশিদের আনে তা তো না, বিদেশিদের আনতে তাদের বেশি টাকা দিতে হয়, তারপরেও তারা বাধ্য হয় যে আনতে, কারণ বাংলাদেশে 18 কোটি লোক থাকলেও এখানে আপনার ওই কাজের লোকটা নাই। তো এটা যদি হয় ইউনিভার্সিটি থেকে ওই শুরুর দিক থেকেই ইন্ডাস্ট্রির সাথে এক ধরনের রিলেশনশিপ, সব সাবজেক্টে না হলেও এটা তো ধরেন যে অনেক রকমের সাবজেক্টে তো এটা করাই উচিত। সেটা একদমই মানে এই যে 3 মান্থসের একটা ইন্টার্নশিপ, ওই সেমিস্টারে এটার উপরে ইউনিভার্সিটি আসলে মার্কিং করবে ওই স্টুডেন্টের উপরে। ইউনিভার্সিটির কারিকুলামগুলো এমনভাবে সাজানো উচিত যেটার বাস্তব ফিল্ডে চাহিদা আছে, দেশের বাজারে অথবা দেশের বাইরের শ্রম মার্কেটে চাহিদা আছে। ফলে বাংলাদেশ আমরা প্রতি বছর হিউজ মানুষ আমরা বিদেশে পাঠাই, যেই পরিমাণ রেমিটেন্স আসা উচিত, যদি একটু ভালো স্কিলড লোক পাঠানো যায় তাহলে 3-4 গুণ বেশি বেতন পেত, বেশি রেমিটেন্স আসতে পারতো। তার মানে দেশে অথবা বিদেশে দুই জায়গাতে আসলে। এই যে বিদেশের প্রসঙ্গে একটু বলি, দেখেন আমাদের যে টোটাল আপনি 22-23 লাখ লোক নতুন করে প্রতি বছর কর্মক্ষম হচ্ছে, মানে জব মার্কেটে তারা যুক্ত হচ্ছে এভরি ইয়ার। তো এখানে দেখেন স্ট্রেট আমরা দেখছি গত 3-4 বছরের হিসাব যদি দেখি 10 থেকে 12 লক্ষ লোক বাইরে যাচ্ছে। সো 22 লাখ যদি ধরি, 10 লাখ চলে যায়, 12 লাখ থাকে, 12 লাখ গেলে 10 লাখ থাকে। তো সেখানে আমরা সেই 10 লাখও আমাদের ইকোনমি আমরা কিন্তু চাকরি দিতে পারছি না। এবং এই যে বিদেশেও যারা যাচ্ছে দেখেন, আপনি যেটা বললেন একটু শিখে গেলে রেমিটেন্স অনেক বাড়তে পারতো। এই যে আপনি যেটা বলছিলেন যে ইউনিভার্সিটিতে ক্লাসে এক ধরনের একটু প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া, তো সেখানে আপনি দেখেন বিদেশে আমরা এই যে মিডল ইস্টে, মালয়েশিয়াতে সব থেকে লো এন্ডে কাজে যাচ্ছি, ক্লিনিং, রাস্তা পরিষ্কার, এই সমস্ত কাজে যাচ্ছি, কনস্ট্রাকশন ওয়ার্কার, বেশি কিন্তু ইনকাম কম, কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি দেখেন যেটা আপনি বলছিলেন রাইটলি যে আসলে জব মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমার সেইভাবে আসলে আমার জনশক্তিটা তৈরি করা। আপনি জাপান বলছে যে 1 লক্ষ লোক তারা বাংলাদেশ থেকে নিতে চায়, তো এখন তারা কি ধরনের লোক নেবে? এখন আমার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস একজন কেউ বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, এই ধরনের ইসলামিক স্টাডিজ, হিস্ট্রি, বহুত সাবজেক্ট আছে, এগুলো থেকে মনে করেন যে সে ভালো করছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাতে কি হয়েছে? জাপান তারে কেন নেবে? মানে নিয়ে তার আমার একটা ইন্ডাস্ট্রি তারে কেন নেবে? ওই ইন্ডাস্ট্রিতে কি এটার কোনো দরকার আছে? আপনি রাইটলি এটা বলেছেন। সো এটা তৈরি করতে হবে যে জাপানে আমার কেয়ার ইন্ডাস্ট্রি, আমার নার্সিংয়ে আছে, সো আমার ম্যান পাওয়ার এখানে। বাংলাদেশ যদি আজকে 5 লক্ষ নার্সও তৈরি করে, 10 লক্ষ নার্সও তৈরি করে, সব নার্সের চাকরি হবে। কোয়ালিটি করতে পারলে সবাই ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করে এই 10 লক্ষ নার্স যা আনতে পারবে, মনে করেন যে 1 কোটি ওই আমাদের যে শ্রমিক ভাইরা কাজ করে সেই পরিমাণ রেমিটেন্স তারাও আনতে পারবে না।
সুযোগ আছে, ইউরোপের বহু দেশে আপনার সুযোগ আছে, অনেক ধরনের ম্যান পাওয়ার তারা চায়। সারা পৃথিবীতে কিন্তু আপনি এজিং পপুলেশন বাড়ছে, বয়স্ক লোকজনের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের মতো এরকম ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, আমাদের ম্যাক্সিমাম লোকের বয়স এখন ধরেন যে 26 থেকে 27, কাজ করার জন্য হচ্ছে যে সব থেকে উত্তম সময়, তাদের প্রোডাক্টিভিটি এই সময় হাই থাকে। কিন্তু এটা আসলে আমাদের সাকসেসিভ গভর্নমেন্টের ব্যর্থতা, আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষগুলোর ব্যর্থতা, তারা রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকে দেন আপনি এই স্টুডেন্টদের প্রতি টেক কেয়ার করা থেকে। সো এগুলো আসলে ওভারঅল এগুলো স্কুল লেভেল থেকেই এক ধরনের মাইন্ডসেট তৈরি করতে হবে। এটা পাবলিক স্কুলগুলো কিন্তু পিছিয়ে আছে এগুলো। এসব ক্ষেত্রে কিন্তু ইংলিশ মিডিয়ামের আপনি ক্যারিকুলাম দেখলে দেখবেন যে এগুলো অনেক কিছু প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কিছু শেখানো হয় আমরা দেখি, কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে এগুলো হয় না। ধন্যবাদ আপনাকে, আপনি দারুণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।